অনেকে কয় আমি নাকি বাংলাদেশটাকে অশান্ত করে রাখিছি, এটা শুনে হাসুম না কান্দুম বুঝবার পারি না। এই মালগুলোর ভাব এমন, আমি চুপ করে থাকলে, ফেসবুকে না লিখলে বাংলাদেশ শান্তিতে থাকলে হয়নি। আমার যদি এত হ্যাডম থাকে, ক্ষমতা থাকে, তাহলে তো বাংলাদেশের পুরা মন্ত্রিসভা আমার বাড়ির সামনে এসে আমার পাও ধরে বসে থাকা উচিত। আমি চুপ থাকলে যদি বাংলাদেশ শান্ত থাকে, তাহলে তাই করা উচিত, তাই না? যেন আমি চুপ করে থাকি, আমার পাও ধরে বসে থাকা উচিত। দাদা আপনি চুপ করে থাকেন, চুপ করে থাকেন। ক্যাঙ্কা ফ্যাসিস্ট দেখেছেন, ভিন্ন মতকে চুপ করায় দেওয়াটাই তাদের লক্ষ্য। শান্তি মতো মনে হয় চান্দাবাজি আর ধান্দাবাজি করতে পারতেছে না আমার জন্য, তাই এত রাগ এগুলার। বাংলার লুথার কিংও দেশে এসে কইছিল শান্তি আর স্থিতিশীলতার কথা, পারছে শান্তি আর স্থিতিশীলতা আনতে পারে নাই। দেশে শান্তি স্থিতিশীলতা আসুক এটা তো সবাই চাইবে, দুনিয়াতে শান্তি স্থিতিশীলতা আসুক এটা সবাই চাইবে, কোন সুস্থ মানুষ চাইবে। কিন্তু এই শান্তি আসাটা কি আমাদের ইচ্ছার উপরে নির্ভর করে? সেটা তো করে না। দেশে যে সহসাই শান্তি স্থিতিশীলতা আসবে না, এটা তো আমি অনেক আগে থেকেই বলে আসতেছি। এই বিষয়টা বুঝলো না ছাত্ররা, বুঝলো না প্রফেসর ইউনূস, বুঝলো না বিএনপি, বুঝলো না বাংলাদেশ ছাড়া আর কেউ কোনো বাংলাদেশে হলে ব্যবসা করতে পারে নাই। আমার আপনার মতো যারা তরুণ যুবা রয়েছে, তারা 17 বছরে কোনো ব্যবসায়ী কলকারখানা খুলতে পারে নাই, নতুন করে তাদেরকে কোনো ঋণও দেওয়া হয় নাই। এই সময়ে তারা আশার বুক বেঁধেছিল যে এতগুলা রক্তের পরে আমরা বাংলাদেশে নতুন করে ব্যবসা সাজাবো, ব্যবসা করব, ছেলে মা বাপ নিয়ে একটু শান্তিতে চলাফেরা করব। এই সময়ে সরকারের এই জনস্বার্থ বিরোধী একটি কাজ বাংলাদেশকে আবার অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। স্যার আপনারা যারা আসছিলেন, হ্যাঁ আমরা পিছনে চলে যাই, আমরা একদম পিছনে চলে যাই, তোমরা এখানে দাঁড়াও, তোমরা ওইদিকে তাকাতে থাকো। আমি দাঁড়াইছিলাম আমাদের এখানে। ওকে আমাকে দেখা যায়। শিক্ষার্থীকে নিয়ে সংসদে এসেছেন হাসনাত আব্দুল্লাহ। নিজ জেলা দেবিদ্বারের বিভিন্ন স্কুল থেকে খুঁজে খুঁজে এই মেধাবীদের নিয়ে তিনি এদিন সংসদে আসেন। তো আশা করি তোমাদের আজকের দিনটা তোমাদের সারা জীবন মনে থাকবে। এই শিক্ষার্থীদের অধিকাংশই বৃত্তিপ্রাপ্ত, প্রথমবার ঢাকা ভ্রমণ, তাও সংসদ সদস্যের সঙ্গে। শিক্ষার্থীদের চোখে মুখে ছিল যেন রাজ্য জয়ের আনন্দ। বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আসলে আমরা ভাবতেও পারিনি যে আসলে এটা ধরতে গেলে যে আমাদের অনেক কম বয়স বা ছোট থাকতেই আমরা সংসদ সদস্যদের সাথে পরিচিত হতে পেরেছি। ধন্যবাদ হাসনাত আব্দুল্লাহকে, আমাদের এমপি মহোদয়। এই শিক্ষার্থীরা কাছ থেকে প্রধানমন্ত্রীকে দেখেছেন কিভাবে সংসদের কার্যক্রম পরিচালনা করা হয়। হাসনাত আব্দুল্লাহ তাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন, সঙ্গে দিয়েছেন উপহারও। স্যার এটা আপনার জন্য, এটা আপনার জন্য। এখানে বই আছে কিছু, আর এগুলা কি সবই একই ধরনের? একই ধরনের। তোমরা লাইব্রেরিটা দেখেছো? তোমরা এখানে লাইব্রেরিটা কেমন লেগেছে? কেমন লেগেছে? এখানে অনেক বই আছে না? ঠিক একইভাবে তোমাদের শুধুমাত্র যে এই সংসদ লাইব্রেরি না, বাংলাদেশে আরো যেমন ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরি অনেক সমৃদ্ধ লাইব্রেরি, তোমার ঢাকা মেডিকেলের লাইব্রেরি আছে, আমাদের পাবলিক লাইব্রেরি আছে। তোমরা যে ভালো জায়গায় ভর্তি হতে পারো, তোমরা এই ধরনের লাইব্রেরির অ্যাক্সেস তোমরা পাবা। এটা হচ্ছে লাইব্রেরি দেখতে আমরা মনে করি যে যেখানে বই বেচে গ্রামের মধ্যে বা ইয়াতে, আমরা ওইটাকে লাইব্রেরি মনে করতাম আগে, তাই না? তোমার বুয়েটের লাইব্রেরি, ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরি, মেডিকেলের লাইব্রেরি আরো সমৃদ্ধ, আরো পড়াশোনার জায়গা অনেক সুন্দর। তো সেই জায়গা থেকে তোমরা যদি ভালো জায়গায় চান্স পেতে পারো, তাহলে সেক্ষেত্রে তোমরা এই জায়গাগুলোতে পড়ার সুযোগ পাবা। এরপর হচ্ছে আমরা সংসদ অধিবেশন আমরা দেখেছি, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী দলীয় নেতা ছিলেন। এরপর হচ্ছে বাংলাদেশের আমরা রাজনীতিতে যাদেরকে প্রমিনেন্ট অনেক ফেস যারা আছে, তোমরা নিশ্চয়ই আজকে তোমরা তাদেরকে দেখেছো। অনেকে কথা বলেছে, আজকে আমার কথা বলার কথা ছিল না, এই কারণে আমি কথা বলি নাই। তো আজকে অনেককে তোমরা কথা বলতে দেখেছো। তো এবং এটাকে বলা হয় সংসদের দক্ষিণ প্লাজা। এই যে এটাকে বলা হয় দক্ষিণ প্লাজা, তুমি দেখবে টিভিতে মাঝে মাঝে বলা হয় দক্ষিণ প্লাজাতে এই প্রোগ্রাম, শপথ গ্রহণ অনুষ্ঠান দক্ষিণ প্লাজাতে। এখানে হচ্ছে হাদি ভাইয়ের জানাজা হয়েছে। এখানে এই যে তোমরা যে এখানে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে হাদি ভাইয়ের জানাজা হয়েছে। এখানে হচ্ছে আমাদের বেগম জিয়ার জানাজা এখানে হয়েছে। তো এই জায়গাটা খুবই সিগনিফিক্যান্ট ঐতিহাসিকভাবে, এবং এই সরকার যে গঠিত হয়েছে, এখানে হচ্ছে মন্ত্রিপরিষদ হচ্ছে শপথ নিয়েছে, এবং এই জায়গাটা খুবই সিগনিফিক্যান্ট। আমাদের হচ্ছে জুলাই সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে, এটাও দক্ষিণ প্লাজায় হচ্ছে স্বাক্ষরিত হয়েছে। আমাদের বিভিন্ন কারণে এই দক্ষিণ প্লাজা হচ্ছে হিস্ট্রিক্যালি খুবই সিগনিফিক্যান্ট। এই স্মৃতিটাকে তোমরা সারা জীবন তোমরা ক্যারি করবা, এবং তোমরা আজকে যা দেখেছো এটাকে হচ্ছে একটা অনুপ্রেরণা হিসেবে নিয়ে তোমরা সামনের দিনে এগিয়ে যাবে।
ওনার সব ইন্টারভিউ আমি দেখি এবং তখন তিনি যে সকল কথাবার্তা বলেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার মনে হয়েছে তিনি যথেষ্ট শিক্ষার্থী বান্ধব এবং আমি বরাবরই তার খুবই ভক্ত বলা যায় এবং তিনি যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন বক্তব্য দেন সেই বক্তব্যগুলো আমাকে অনুপ্রাণিত করে সামনে আরো ভালো ফলাফল করার জন্য। সম্প্রতি তিনি সম্ভবত শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা পডকাস্ট করেছিলেন এবং সেখানে আমি দেখতে পেয়েছি যে তিনি শিক্ষার্থীদের নিয়ে খুবই আশাবাদী, যে তিনি চিন্তা করেন যে বাংলাদেশকে একটি সোনার বাংলাদেশ হিসেবে তিনি গড়ে তুলবেন এবং যা সম্ভব আগামীর ভবিষ্যৎ তথা শিক্ষার্থীদের নিয়ে। প্রধানমন্ত্রীর সাথে কথা বলার কোনো সুযোগ তো পাইনি, ওনাকে খুব ভালো মনে হয়েছে এবং উনি ওনার বরাবরই ওনার সব ইন্টারভিউ আমি দেখি। মাননীয় বিরোধী দলীয় নেতার এক সন্তান ব্রিটেনে থাকেন। যেভাবেই হোক রাজনৈতিক কারণে বহু বছর আমাকেও ব্রিটেনে থাকতে হয়েছিল। আমি দেখেছি সেই দেশের স্কুলগুলি কেমন। যখন স্কুলগুলো দেখতাম, সেই দেশের স্কুলের বাচ্চাদেরকে দেখতাম, এই বাংলাদেশের একজন নাগরিক হিসাবে রাজনীতির সাথে জড়িত আছি বলেই খুব স্বাভাবিকভাবেই মনে হতো, আহা, আমার দেশের স্কুলগুলো কেন এমন হতে পারে না। মাননীয় স্পিকার, দেখেছি সেখানে কিভাবে প্রাইমারি স্কুলের কথা যদি বলি, আমি যেখানে থাকতাম তার আশেপাশে প্রাইমারি স্কুল ছিল, সেজন্যই সেটি বেশি চোখে পড়তো। সকালে এবং বিকালে যদি কোথাও বেরোতাম, দেখতাম যে বাচ্চারা যাচ্ছে, দেখতাম বাচ্চারা কি সুন্দর কাপড় চোপড় পরে যাচ্ছে, পায়ে জুতো, মোজা, সুন্দর শার্ট প্যান্ট, যার যেটি স্কুল ড্রেস সেটি পরে যাচ্ছে। মাননীয় স্পিকার, মনের মধ্যে একটি কষ্ট হতো যে আমার দেশের প্রাইমারি স্কুলের বাচ্চারা কবে এরকম সুন্দরভাবে স্কুলে যাবে। 3 দিন থেকে 4 দিনও মাথায় জামিন নিয়ে এলাকায় এসে আবার মাদক ব্যবসা করছে। আমার এলাকায় মাদক নিয়ে বড় মুশকিলে আছি, প্রশাসনের সেই সহযোগিতা আমি পাচ্ছি না। একদিক থেকে আমি নিজে মাদক বিরোধী সংগ্রামে নিজে রাস্তায় নেমে মাদকের বিরুদ্ধে আমি নিজে অভিযান চালিয়েছি। এবার তাদেরকে একদিক থেকে ধরে যখন প্রশাসনের কাছে ইয়াবা সহ গাঁজা সহ দেওয়া হয়, তখন তারা একদিক থেকে আসে, কোর্টে চালান করে দেয়। একদিক থেকে গোটা দেশ বলছে এই দেশ মাদক মুক্ত করতে হবে, আরেক দিক থেকে যখন তাদেরকে আমরা কোর্টে চালান করছি, 3 দিন থেকে 4 দিনও মাথায় জামিন নিয়ে এলাকায় এসে আবার মাদক ব্যবসা করছে। এই জন্য মাননীয় আইনমন্ত্রীকে বলবো, আপনি এই ইয়াবা গাঁজা যেই বড় বড় নেশাগুলো আমাদের দেশে বেশি সচরাচর চলছে, এই বিষয়ে আইনটাকে আরেকটু মজবুত যদি করবেন, তাহলে আমরা মনে করব আমরা এই দেশ আর এই সমাজটাকে আমরা হয়তো আগামীর বাংলাদেশ, আগামীর যারা যুবক, মাননীয় স্পিকার আপনার খারাপ লাগবে, যুবকগুলো গ্রামের তারা ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের চোখের সামনে যখন একজন যুবক ধ্বংস হয়ে যায়, এটা অন্যরা মেনে নিতে পারলেও আমাদের পক্ষে মারা বড় কষ্ট হয়ে যায়। আমরা দেশটাকে বাঁচাতে চাই, আমরা আগামীতে ওরকম কিছু যুবক তৈরি করতে চাই যারা নেশা ধরবে না, তারা পড়াশোনা করবে, তারা দেশের জন্য ফিকির করবে। গাড়ি নাম্বার কত আপনার? আমরা সন্দেহের বছর আমাদের ইনফরমেশন আছে আপনার গাড়িতে মাদক দ্রব্য আছে, ময়লা করে পুরোটা সহজ না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার।
সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আজকে গ্রেপ্তার করে দিয়েছি, কালকে সকালে এসে আমার দিকে দাঁত গেলিয়ে হাসছে। আর এদের পাশে কারা দাঁড়ায়? আমরা আসামি ধরে দিচ্ছি, আসামি ধরে দেওয়ার পরে খুব অল্প সময়ের মধ্যে তারা জামিনে বের হয়ে চলে আসছে এবং চলে এসে আবার তারা অপরাধে লিপ্ত হচ্ছে। এইটা আমাদের জন্য খুব চিন্তার বিষয়। আমরা আসলে এখন এই সমাজের বিবেকের কাছে আসলে প্রশ্ন রাখতে চাই যে এত ন্যূনতম সময়ে জামিনটা কিভাবে হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের এখানে তো ওই যে একটা তলাবিহীন ঝুড়ির মতো, আমি এখানে অপরের দিকে রাখছি, সে কিন্তু নিচে তলা নাই, সে কিন্তু চলে যাচ্ছে, এটা সবসময় ফাঁকাই থেকে যাচ্ছে। তো এই কারণে আমাদের এই কার্যক্রমটা, পুলিশের কার্যক্রমটা আসলে আরও বেগ পাচ্ছে না। আমি ধরছি, ধরার পরে এগুলো মানে ধরার জন্য আমার যত কষ্ট পরিশ্রম হচ্ছে তার চেয়ে অল্প সময় এগুলো বের হয়ে যাচ্ছে। আমাদের আসলে আজকে প্রশ্ন করার সময় আসছে যে এদের পাশে কারা দাঁড়ায়, কারা এদেরকে দ্রুত জামিন করায়, কিভাবে তারা জামিন পায়। সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও, সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সত্ত্বেও অনেক সময় যেটা দেখা যায়, এটা আমি জানি না কিভাবে হয়। আমাদের হয়তো তদন্তের বা আমাদের রিপোর্টের কিছু ত্রুটি থাকতে পারে, দুর্বলতা থাকতে পারে, কিন্তু যেটা আমরা লক্ষ্য করছি সেটা হলো যে এই হারটা কিন্তু খুব দ্রুত, যার কারণে আসামি ধরে শেষ করা যায় না, তারা আবার মানে জামিন পেয়ে আসে। এবং আমাদের এই যে সাব ইন্সপেক্টর লেভেলের অফিসার যারা, 2-1 জন বলছে যে স্যার আজকে গ্রেপ্তার করে দিয়েছি, কালকে সকালে এসে আমার দিকে দাঁত গেলিয়ে হাসছে। তো এইটা আসলে আমাদের জন্য, এইটা আমাদের সমাজের জন্য একটা মানে এই চিত্রটা আমাদের জন্য খুব বেশি সুখকর নয়। They came from India. How come it is possible? We This saw is you possible. people are It is pushing possible through by the PSA. IB. This is legal. Protecting, no? This is legal. Arrest them and No, we no, show we them will not, goes to will legal way. not allow them to cross IB. We will not allow. We will not never allow. Standoff will continue. You are showing bad activities. You guys are showing bad activity. How come you can say we are saying? You are showing bad But activities how come? because they came from India. How come it is possible? We It is saw you possible. people are It is pushing through possible by the PSA. IB in broad daylight. No, You guys are pushing. We will not We have accept. seen this. never ever We we will have not the accept. recording of all Please. activity. Excellency, believe or not, really come from I am India. not here to listen Really your come from any India. kind of Ah. speech. I am saying facts which are available on the ground. What is the right thing? What is the right way? Assalamu alaikum. Good afternoon, ladies and gentlemen. Because Bangladesh এখন সম্ভবত 2 PM, এই জন্য আফটারনুন বললাম। আমার এই ভিডিওটা শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে দেওয়া। সেটা কি? সেটা হলো যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা পুশ ইন অ্যাটেম্পটস, যে এই জায়গাতে অর্থাৎ এখন নোম্যান্স ল্যান্ডে এই যারা আছেন, এই অসহায় মানুষ যারা আটকে আছেন, না ভারতে যেতে পারতেছেন ফিরে, না বাংলাদেশে তারা ঢুকতে পারতেছেন। বস্তুত তারা ভারতীয়, শুধু বাংলা কথা বলেন, এই জন্য তাদেরকে এই ধরনের সন্ত্রাসী ঘটনার জন্ম দিয়েছে ভারতীয় সরকার। আমি এই প্রশ্নটা মাননীয় প্রধানমন্ত্রীকে আমি করতে চাই যে দেশের সাথে যে দেশ একতরফাভাবে $19 বিলিয়ন পণ্য রপ্তানি করে, যে দেশে, সেই দেশে এই ধরনের অবৈধ কাজ, মানে তার দেশের নাগরিককে শুধু মুসলিম হওয়ার কারণে বা মুসলমান হওয়ার কারণে দেশে মানে সরকারি বাহিনী ঢুকিয়ে দিচ্ছে। পৃথিবীর কোথাও কি মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এই নজির আছে কিনা, আমি আপনাদের কাছে এই প্রশ্নটা রেখে গেলাম। মানে এটা আমি করতে চাই, মানে পৃথিবীর কোথাও এমন এই ধরনের ডিসকাস্টিং এবং শকিং অ্যাটেম্পট বা মানে ঘটনা ঘটে কিনা, বা কোথায় ঘটেছে, এই প্রশ্নের উত্তরটা আমি জানতে চাই। এই ঘটনা যদি এখন মেক্সিকো ইউনাইটেড স্টেটস বর্ডারে ঘটতো, অথবা নেপাল বা শ্রীলঙ্কার বর্ডারে ঘটতো, অথবা মানে ভারত নেপালের বর্ডারে ঘটতো, কি হতো? বর্ডার বন্ধ করে সিলগালা করে দিয়ে একদম মানে হাই কমিশনারকে ডেকে নিয়ে এসে কড়া ভাষায় তীব্র প্রতিবাদ জানাতো। হোয়াট ইজ দিস? মানে এই যে এখন আমাদের দেশে সত্যিকার অর্থে কি কোনো সরকার আছে?
এটা যদি কেউ প্রশ্ন করে সেটা কি অমূলক হবে না, এখানে বলে না কি সরকার অফ কোর্স আছে, সরকার আছে বলেই আমরা 54 বছর পরে বিজেপির মধ্যে যে ধরনের তাকত এবং এই মুহূর্তে দেশপ্রেমের উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, আমরা এগুলা দেখি নাই অতীতে। বিজেপিকে ধন্যবাদ দেই প্রথমেই, এটা সরকারের পারমিশন আছে বলেই এই কাজটা তারা করতে পেরেছে বা মানে বর্তমানে করতেছে। আমি জানি না এটা কতদিন কন্টিনিউ করা হবে কিনা, তাদেরকে আবার পুল আউট করা হবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে কিনা, বদল মানে চেঞ্জ মানে তাদের ট্রান্সফার করা হবে আমি জানি না। তবে এখন পর্যন্ত ধন্যবাদ এবং স্যালিউট বিজেপিকে। বাট দ্য কোয়েশ্চেন ইজ, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আবার বলছি আপনাদেরকে, ভারত শক্তের ভক্ত নরমের জম একটা রাষ্ট্র। এরা শক্তিশালী পার্টিকে সবসময় সভ্য করে থাকে, কিন্তু এরা যদি নরম দেখে আপনাকে, আপনি যত বন্ধুত্বের দোহাই দেন না কেন, এরা আপনার উপর চড়া হবেই, এবং এই কাজটা এখানে করতেছে। আমি মনে করি ইট ইজ এ হাই টাইম রাইট নাও তীব্র প্রতিবাদ জানানো এবং এটাকে মানে কন্ট্রোলে আনা। কেননা মনে রাখবেন, আমি আবার বলি, প্রতিদিন বলি, ভারতের কোনো ইনফ্লুয়েন্স পৃথিবীতে কোথাও নেই। বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও বিন্দুমাত্র পরিমাণ কোনো ইনফ্লুয়েন্স, পৃথিবীতে ইনফ্লুয়েন্স দাবি করা যদি ইনফ্লুয়েন্সিং কোনো রাষ্ট্র থেকে থাকে, নাম্বার ওয়ান অ্যান্ড অনলি তার নাম হচ্ছে ভারত। যুক্তরাষ্ট্র বা মার্কিন আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের কোনো ধরনের আপনার মানে আপনার সাপোর্ট ছাড়া পৃথিবীর কোথাও বর্তমান ভারতীয় গভর্নমেন্ট একটা জিনিসও কখনো অ্যাচিভ করতে পারে নাই, পারবেও না। ডিজাস্টারিয়াস ডিপ্লোমেসি চলছে তাদের। সেই জায়গাতে এই জন্য আমি প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করি যে আমি শুধু জানতে চাই পৃথিবীর কোথাও এটা সম্ভব কিনা, কেন ভারত এই দুঃসাহস দেখায়, কি কারণে, এটাকে খতিয়ে দেখে তার পাল্টা ব্যবস্থা নেওয়া দরকার। এটাই হলো উপযুক্ত জবাব দেওয়ার একমাত্র নমুনা বা মানে মাধ্যম বলে আমি মনে করি। দ্যাটস হোয়াট ইট ইজ। ভালো থাকবেন। আমার টাকা আমার ব্যাংক, চলছে চলবে, এসলামের বিরুদ্ধে, দালালদের বিরুদ্ধে, আমরা যদি স্বাধীন দেশ হই, ইন্ডিয়া যে জিয়া রহমানকে মেরে ফেলে দিল, এই বিষয়কে আপনি অস্বীকার করবেন? আপনি তো একটা সিনিয়র সাংবাদিক, বলেন এই যে এইখানে যে যত কথা বলা আছে, ইন্ডিয়ার যেদিন তালপট্টি নিয়ে দ্বন্দ্ব হলো, আমরা জিয়া রহমান সাহেবকে তো ইন্ডিয়া মেরে ফেলে দিচ্ছে, এই বিষয়ে কি আপনি দ্বিমত করেন? আপনি কি দ্বিমত করেন বেগম খালেদা জিয়াকে তিলে তিলে নিঃশেষ করে দিয়েছে ইন্ডিয়া? আপনি কি এটা দ্বিমত করেন যে শেখ হাসিনা এই দেশটাকে তিলে তিলে শেষ করে আর একটা সিকিম বানাতে চাইছে? আপনি কি এটা অস্বীকার করেন যে ভারত কোনোদিন আমাদের বন্ধু রাষ্ট্র ছিল না? আপনি কি অস্বীকার করেন আমরা একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে যে যুদ্ধ করছি, সেই যুদ্ধের ফল আমরা পাইনি গত 53 বছর? আপনি কি এটা অস্বীকার করেন এদেশের মা ও মাটির মানুষেরকে আপনি পাখির মতো গুলি করে বর্ডারে ঝুলায় রাখবেন কাঁটাতারের বেড়ায়? এটা কোনো বন্ধুভাবাপন্ন হতে পারে? ছাগলের পিঠে চড়েই স্কুলে যাচ্ছে খুদে পড়ুয়া। মেঘালয়ের ভাইরাল ভিডিও জিতে নিল নেট দুনিয়ার মন। কখনো কখনো জীবনের সবচেয়ে সাধারণ মুহূর্তই হয়ে ওঠে সবচেয়ে সুন্দর। ঠিক তেমনি এক হৃদয় ছোঁয়া দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মেঘালয়ের গারো পাহাড়ি এলাকার এক ছোট্ট পড়ুয়াকে প্রতিদিনের মতো স্কুলে যেতে দেখা গেল ছাগলের পিঠে চড়ে, আর সেই দৃশ্যই এখন নেট দুনিয়ার নতুন আকর্ষণ। ভিডিওতে দেখা যাচ্ছে স্কুল ইউনিফর্ম পরা খুদে পড়ুয়াটি নিশ্চিন্তে তার 4 পায়ের সঙ্গীর পিঠে বসে স্কুলের পথে রওনা দিয়েছে। আশেপাশের প্রাকৃতিক পরিবেশ, শিশুটির সরল হাসি এবং ছাগলের সঙ্গে তার সহজ বন্ধুত্ব সব মিলিয়ে মুহূর্তটি যেন এক টুকরো নির্মল শৈশবের ছবি। বর্তমানে যেখানে অধিকাংশ পড়ুয়া বাস, বাইক, গাড়ি কিংবা সাইকেলে যাতায়াত করে, সেখানে এই ব্যতিক্রমী দৃশ্য মানুষকে ফিরিয়ে নিয়ে গেছে সরলতার সেই পুরনো দিনে। নেটিজেনদের একাংশ লিখেছেন এটাই হয়তো পৃথিবীর সবচেয়ে কিউট স্কুল রাইড। আবার কেউ বলেছেন এই ভিডিও মনে করিয়ে দিল সুখ আসলে খুব ছোট ছোট জিনিসেই লুকিয়ে থাকে। ভিডিওটি শুধু মজা নয়, বরং শৈশবের নিষ্পাপ সৌন্দর্য এবং গ্রামীণ জীবনের সহজ সরল বাস্তবতাকেও সামনে এনে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই হাজার হাজার মানুষ ভিডিওটি শেয়ার করেছেন। অনেকে আবার শিশুটির সঙ্গে ছাগলের বন্ধুত্বকে পিওর হ্যাপিনেস বলেও আখ্যা দিয়েছেন। ছোট্ট এই ভিডিও আবারও প্রমাণ করল হাসি আর আনন্দের জন্য বড় কিছু নয়, দরকার শুধু এক টুকরো সরলতা।
আসসালামু আলাইকুম। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় বিজিবি বাহিনীর প্রধান, আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের বিজিবিকে এত সাহসী ভূমিকা পালন করার জন্য। বর্ডার এলাকা ভারতের পুশিন প্রতিটি ধাপে ধাপে মোকাবেলা করা হচ্ছে, পঞ্চগড়, লালমনিরহাট, বিভিন্ন জায়গায়। এটা হচ্ছে আমাদের সাহসী কলিজা ভরা সাহস, যে বাঙালি জাতি তা বারবার প্রমাণ করে দিচ্ছে। বিশেষ করে সেই সাহসগুলো আসছে বাংলাদেশ রাইফেল, ডিফেন্স রাইফেল থেকে বিডিআর 2002 সালে রৌমারিতে কুড়িগ্রাম ভারতের বিএসএফ বাংলাদেশের ক্যাম্প দখল করতে আসছিল। 11 জন বিডিআর এর জওয়ান ভারতের শত শত বিএসএফ কে একদম জাগা মতো খাইয়ে দিচ্ছে। সেই সাহসী বীর আমাদের বিএসএফ বিজিবি সেই সুরক্ষা দেশের মানুষের নিরাপত্তা দিয়ে যাচ্ছে। দিন রাত 24 ঘন্টা বিএসএফ এর পুশিং মোকাবেলা করছে। বিএসএফ কোনো কিছুই বর্ডারে আর শান্তিতে কাজ করতে পারবে না। এখন আওয়ামী লীগ সরকার নাই যে পাখির মতো গুলি করে বিএসএফ মারবে আর বিজিবি চুপ থাকবে, কারণ এখন বিজিবির হাতে অস্ত্র আছে, গোলা বারুদ আছে। চোখে চোখ রাগিয়ে কথা বলে, তোমার হাতে বুলেট আছে, আমার হাতেও বুলেট আছে। তুমি ওয়ান ম্যান বিজিবি বিএসএফ, আমি ওয়ান ম্যান বিজিবি, ওয়ান ম্যান ওয়ান শট ওয়ান বুলেট, সবারই একই অধিকার। তা আমাদের বিজিবি আর পিছনে যাবে না। বর্ডার এলাকায় যত বাঙালি ভাই বোনেরা আছেন সবাই যে প্রতিরোধ করে তোলা হচ্ছে পুশিনের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের। তারা যতই প্ল্যানিং করুক, যতই উস্কানি দেখ, যতই বিতর্কিত করুক, আমরা আমাদের ডিউটি করে যাব। ভারতের এত বড় সাহস হয় নাই। বাংলাদেশ একটা বুলেট ছোড়ার মতো, বাংলাদেশ একটা বুম্বিং করার মতো অনেক বড় দেশ। হয়তো যুদ্ধ করলে আমরা নাও পাইতে পারি তাদের সাথে, কিন্তু সেই সাহস ভারতের হয় নাই। আজ পর্যন্ত ভারতের ইতিহাসে পাকিস্তান, শ্রীলঙ্কা, আপনার চীন, ছোট্ট একটা দেশ নেপাল কোনো কিছু করতে পারে নাই। আর বাংলাদেশ তো 1,48,000 বর্গ কিলোমিটার একটি দেশ। প্রশ্নই আসে না, আগের চেয়ে আমরা আরো শতগুণ শক্তিশালী। ইনশাল্লাহ এই 5 বছরে, আগামী 5 বছরের মধ্যে আমরা আরো স্বয়ংসম্পূর্ণ সামরিক ডিফেন্স, এয়ার ডিফেন্স সবকিছু মিলে আমরা শক্তিশালী হব। ভারত চুলকানি হয়ে গেছে, লালমনিরহাট বিমানবন্দর হয়েছে, এই জন্য লালমনিরহাট ওই এলাকা দিয়ে পুশিং করার চেষ্টা করতেছে, কিন্তু পারবে না। শুভেন্দ্র অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছে বিজেপি সরকারের, তারা তো শেখ হাসিনার পরিকল্পনায় তারা বাংলাদেশে এই ধরনের অমানসিক পুশিং করার চেষ্টা করতেছে, কিন্তু মাঝখান দিয়ে সাধারণ জনগণ কষ্ট করতেছে। ওদেরকে মাঝখানে বসা রাখছে, 2 দিন 3 দিন খাওয়া দাওয়া নাই, বর্ডার এলাকা তাদেরকে ফালাই রাখতেছে মানে বিএসএফ গুলো, তো মানে ভারতীয় বিএসএফ। তো আমি মনে করি ভারতের বিএসএফ আসলে তারা খারাপ মানুষ। যারা বর্ডার এলাকায় ডিউটি করে তাদের মন মানসিকতা থাকতে হবে অত্যন্ত সুন্দর, মধুময়, সাহসী ভূমিকা থাকতে হবে, ঠিক আছে। কিন্তু এক দেশের নাগরিকের আরেক দেশে গুলি করে মারা, এটা কোনো বীরের মতো পড়ে না। মানুষ হত্যা মহাপাপ, কোনো ধর্মেই তো বলে না। হিন্দুদের ধর্মে কি এগুলো বলে না। তো ভারতে তাদের গোমাত্রা, তাদের মা কুরবানি করতে দিবে না, আইসেই কুরবানি নিষেধ, কিন্তু সারা বিশ্বে কিন্তু তাদের মাকে কিন্তু কুরবানি দেওয়া হয়েছে। আটকাইতে পারছে ভারত না বড় রাষ্ট্র, তারা সারা বিশ্বের সাথে যুদ্ধ করুক, আমার মাকে কেন কুরবানি দেওয়া হলো? মসজিদে নামাজ পড়া নিষেধ, রাস্তায় নামাজ পড়া নিষেধ, তারা কি করেন? আল্লাহ কাজ করতেছে না? এগুলো কয়দিন আটকে রাখতে পারবে? যারা ইসলাম বিরোধী কাজ করে, যারা সাম্প্রতিক দাঙ্গা লাগাতে চায়, তারা বেশি দিন দুনিয়াতে টিকে না। গজব নেমে চলে আসে, শুভেন্দু অধিকারী কিন্তু গজব আসবে। যতই শেখ হাসিনার চক্রান্ত ভারত থেকে বাংলাদেশে পুশিং করার চেষ্টা করুক না কেন, কোনো সাকসেস হবে না। আমাদের বিডিআর থেকে শুরু করে বিজিবি পর্যন্ত সাহসী ভূমিকা পালন করেছে। আমি মাননীয় বিজিবি বাহিনীর প্রধান এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও একটি বিষয় নিয়ে বিরতি অনুরোধ করতে চাই। আমাদের পিলখানা হত্যার পর যেসব বিডিআররা নিরপরাধভাবে জেল থেকে মুক্ত পেয়েছে 16 বছর পর, তাদের যৌবন জীবন হয়তো আপনারা বা দেশের মানুষ বা আমরা ফিরিয়ে দিতে পারবো না এই বাহিনীর লোকদেরকে, কিন্তু তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, অন্তত ক্ষয়ক্ষতির দিক দিয়ে আমরা তাদের পাশে থাকতে পারি, রাষ্ট্র থাকতে পারে, এবং যাদের ছেলে মেয়ে উপযুক্ত আছে তাদেরকে চাকরি দিয়ে অন্তত তাদের পাশে থেকে তাদের এই কষ্টগুলো আমরা দূর করে দিতে পারি। কারণ বিডিআর একটি সাহসী বাহিনী ছিল, সেই হিসাবে আমরা তাদের পাশে থাকা একান্ত জরুরি। সবাই লাইকটা শেয়ার দিবেন। বিডিআর গুলো যারা বিডিআর জেলখানা খেটেছে তাদেরকে যেন সরকার মূল্যায়ন করে, এবং বিজিবি যারা আছে তাদেরকে যেন বর্ডার গার্ড বাংলাদেশ তাদেরকে অত্যাধুনিক অস্ত্র এবং তাদেরকে মানে ইস্যু করা হয়। এবং আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের যারা বর্ডারে জনগণ আছেন বিজিবিকে সহযোগিতা করার জন্য, এবং দিনরাত 24 ঘন্টা বিএসএফকে প্রতিরোধ করার জন্য, পুশিং বন্ধ করার জন্য তারা হাতে যা যা আছে তাই নিয়ে মোকাবেলা করছে। এটাই হচ্ছে আমাদের বাঙালি জাতি।
আর হিন্দুদের নিয়ে একটা কথা বলতে চাই, যারা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের চাকরি করছেন, খাচ্ছেন, থাকছেন, আপনারা আমাদের কলিজা টুকরা ভাই, আপনাদেরকে আমরা ভালোবাসছিলাম, ভালোবাসি, ভবিষ্যতেও বাসবো। কিন্তু আপনারা ভারতে বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশে চাকরি করেন, কিন্তু ভারতের গুণগান আপনারা গাচ্ছেন কেন? বাংলাদেশের কোনো একটা বিপদের মধ্যে আপনারা পোস্ট কমেন্ট শেয়ার করেন না, ভারতের কোনো কিছু নিয়ে আপনারা কোনো প্রতিবাদ করেন না কেন? আপনারা তো আমাদের দেশের নাগরিক, আমরা আপনাকে নিয়ে গর্ব করি, আমরা একসাথে চলবো। এই বিষয়গুলো আপনারা একটু বিবেচনা করবেন। দেশ আপনার আমার সকলের, এই দেশকে ভালোবাসুন, অন্য দেশকে নয়। তো আমি ধন্যবাদ জানাচ্ছি সকল বিডিআর যারা আগে ছিলেন পূর্বে, সেই নাম অনুকরণে বিজিবিকে ধন্যবাদ জানাচ্ছি সাহসের সাথে ভূমিকা পালন করার জন্য। ভারত যদি 1টি বুলেট চালা, বিজিবি কিন্তু 100 বুলেট চালাতে হবে, এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। ধন্যবাদ সবাইকে, সবাই একটা শেয়ার দিবেন। আসসালাম। বিএনপি 1 নম্বর, জামাত ইসলামী 2 নম্বর, নেক্সট গেমে 2 নম্বর কখন তো 1 নম্বর হওয়ার স্বপ্ন দেখে? দেখতেই পারে, কারণ ভোটের হিসাবে তো খুব বেশি ডিফারেন্স নাই, 49% আর 33%। প্রধান বিরোধী দল জামাত ইসলামীর সম্পর্কে আপনি বললেন কি গত 3-3.5 বছরের প্রধান বিরোধী দল? আপনি যদি ইন্টারনাল গণতন্ত্রের চর্চা দেখেন, তাহলে তুলনামূলকভাবে জামাত অনেক বেশি গণতান্ত্রিক সেই সেন্সে। এখন জামাতের রাজনীতিটা আপনি সমর্থন করেন কি করেন না সেটা ডিফারেন্ট ব্যাপার। দলের মধ্যে গণতন্ত্রের চর্চা আছে অধিকতর অন্যান্য দলের তুলনায়, এর চাইতে বেশি তো আর আমাদের মতন সমাজে সম্ভব না। তারা ভোট টোট দিয়ে পরিবারতন্ত্র বলে এটা জামাতে আমার কম সেরকম আমি দেখি না। যে দলের যারা আমির হবে, নায়েবে আমির হবে, ওখানে আমি তেমন পরিবারতন্ত্র এরিয়া দেখি না। তো জামাত তো একটা ইডিওলজি বেসড পার্টি, রেজিমেন্টেড পার্টি, সেখানে এগুলো থাকে না।